হ্যালো স্টুডেন্ট, সেদিন আমরা যা পড়েছিলাম তারপরে যে টপিকটা চ্যাপ্টার 4-এর কেমিক্যাল বন্ডিংয়ের, সেটা হলো গিয়ে বন্ড অর্ডার। ঠিক আছে, বন্ড অর্ডার বা বন্ধন ক্রম। সেখানে কি ছিল, বন্ড অর্ডার বলতে কতগুলি বন্ধন আছে একটা যৌগে। এখানে যদি যেরকম আমরা S2 দেখছি যে হাইড্রোজেনের সাথে একটা হাইড্রোজেন সিঙ্গেল বন্ডে আছে, তাহলে এখানে বন্ড অর্ডার কত বলবো, বন্ড অর্ডার কত 1 একটা বন্ধনে। তারপর আছে অক্সিজেনের সাথে ডাবল বন্ড করে, তাহলে এখানে বন্ড অর্ডার কত, এখানে হচ্ছে বন্ড অর্ডার 2। তারপর আছে নাইট্রোজেন N2 কীভাবে বন্ডিং করে, এন এর সাথে ট্রিপল বন্ডিংয়ে থাকে, তাহলে এখানে এন এর নাইট্রোজেনের ক্ষেত্রে বন্ড অর্ডার কত 3। এইটা কি বলছে বন্ড অর্ডার। ঠিক আছে, কোনোদিন যদি বন্ড অর্ডার কি জানতে চায় কেউ, তাহলে বলবে যে বন্ড অর্ডার এটাকে বলে। তারপর হচ্ছে রেজোন্যান্স। ঠিক আছে, রেজোন্যান্স স্ট্রাকচার বা সংস্পন্দন গঠন, সেটা হচ্ছে দেখো আমাদের সিবিএসই প্যাটার্ন বইটাতে যেটা ওজনের এক্সাম্পলটা দেওয়া আছে সেটা দিয়ে বোঝাচ্ছি, সময় নষ্ট না করে। ওজনের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে, আমরা নর্মালি অক্সিজেনটা জেনে থাকি O2টা, যেরকম দেখিয়েছি O2টা এরকম থাকে ডাবল বন্ড করে। তাহলে O3টা কীরকম, O3টা O2 থেকে একটা অক্সিজেন জাস্ট বেশি, তো O2 হচ্ছে এটা থেকে জাস্ট একটা অক্সিজেন বেশি। এখানে বাহ্যিক কক্ষে ইলেকট্রন থাকছে যেটা সিঙ্গেল বন্ডের, তার থাকছে 6টা, আর দিকে 7টা 8টা, এই থাকছে 4টা, এইটার 2টা। ঠিক আছে, এরকমভাবে থাকছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এইটা যে বন্ড লেংথ, এটা সবচেয়ে বড় সিঙ্গেল বন্ড 148 পিকোমিটার। এটা ডাবল বন্ড, এটার একটু কম, এটা হচ্ছে 121 পিকোমিটার। এটা আমরা নর্মালি দেখছি O3 স্ট্রাকচারের ক্ষেত্রে, কিন্তু পরীক্ষাগারে অবজারভেশনে দেখা গেছে যে O3 যে স্ট্রাকচারটা, সেটার যে বন্ড লেংথ সেটার আমাদের পরিমাপ আসছে 128 পিকোমিটার। 128 পিকোমিটার হাউ, ঠিক আছে, 148 বা 121 এটার মধ্যে কোনোটাই না, একদম মিডল ভ্যালু 128 পিকোমিটার আসছে এদের বন্ড লেংথ। তাহলে বন্ড লেংথের কিছু একটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, না সিঙ্গেল বন্ড, এইটা সিঙ্গেল বন্ডের তো 148, না ডাবল বন্ড 121। তো এটা কীরকম বন্ডিং আছে O3-র মধ্যে, তখন একটা নতুন কনসেপ্ট আসছে রেজোন্যান্স, যেখানে ডাবল বন্ডটা একবার সিঙ্গেল বন্ডের দিকে যায়, আবার সিঙ্গেল বন্ডটা ডাবল বন্ডের দিকে আসে, যেটাকে এরকম সাইন দ্বারা বোঝায়, ডট 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 লাইন দ্বারা। এটাকে বলে রেজোন্যান্স স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে এই যে স্ট্রাকচারটা এটা দুই রকমভাবে হতে পারে। এটাকে যদি আমি 1 নম্বর অক্সিজেন ধরি, এটাকে যদি 2 নম্বর অক্সিজেন ধরি, তাহলে এই একবার ডাবল বন্ড 1 নম্বর অক্সিজেনের হতে পারে, একবার 2 নম্বর অক্সিজেনের হতে পারে, এরকম। ঠিক আছে, তখন এটা হবে। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে 121 পিকোমিটার আর 148 পিকোমিটার সবচেয়ে বড় সিঙ্গেল বন্ড, এরকম হচ্ছে। মানে কার্বন 1-এ অক্সিজেন 1-এ একবার ডাবল বন্ড যাচ্ছে, একবার অক্সিজেন 2-তে যাচ্ছে। ঠিক আছে, তো এরকমভাবে এটা রানিং করছে এখান থেকে আর এখানে, তো এটাকে বলে রেজোন্যান্স স্ট্রাকচার। তুমি ডট ডট দিয়ে একবার এখানে যাচ্ছে, একবার এখানে যাচ্ছে, কোনো স্থির থাকছে না। ওভারঅল পরীক্ষাগারে তার বন্ড লেন্থ দুইটার অ্যাভারেজ আসছে 128, এটাকে বলে রেজোন্যান্স স্ট্রাকচার। ঠিক আছে, তারপর আছে বন্ড পোলারিটি হচ্ছে যখন কোনো মৌল সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, তখন তার মধ্যে কোনো একটি মৌলের যদি তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, তাহলে সেই ইলেকট্রন জোড়া নিচের দিকে টেনে নেয়। ঠিক আছে, ধরো HCl, এইখানে HCl এর মধ্যে কি আছে, H আর Cl একটা সমযোজী বন্ধনে আবদ্ধ, হাইড্রোজেনের একটা ইলেকট্রন দরকার দ্বৈত যে সূত্র পূর্ণ করার জন্য, অষ্টক পূর্তির জন্য ক্লোরিনের একটা ইলেকট্রন প্রয়োজন। তো ক্লোরিন একটা হাইড্রোজেন থেকে ইলেকট্রন নেবে, হাইড্রোজেন যে একটা ইলেকট্রন প্রয়োজন সেটা ক্লোরিন থেকে নেবে, বাস তাদের দুজনের যে চাহিদা সেটা পূর্ণ হয়ে গেছে সমযোজী বন্ধনের দ্বারা। কিন্তু তারা নিজেরা কীরকম ক্যারেক্টার পূর্ণ করে, ঠিক আছে, আমরা জানি যে সব মানুষই আলাদা,
ঠিক আছে, সবাই আলাদা। সেরকম মৌলগুলিরও আলাদা আলাদা ক্যারেক্টার আছে। যেহেতু এটা হ্যালোজেন সারির মৌল, এটার ক্যারেক্টার আলাদা, আর হাইড্রোজেনটা অন্য সারির, সেটার ক্যারেক্টার আলাদা। ঠিক আছে, তাহলে হ্যালোজেন সারির মৌলগুলো আমরা জানি তড়িৎ ঋণাত্মক খুব বেশি হয় হাইড্রোজেনের তুলনায়। হাইড্রোজেনের তুলনায় যেহেতু তড়িৎ ঋণাত্মক বেশি, তাহলে সে এই যে সমযোজী বন্ধন করেছে অষ্টক পূর্তির জন্য ভালো কথা, কিন্তু ওর যে ফিচার সেটা তড়িৎ ঋণাত্মকতার ফিচার। সেই কারণে সে কী করবে, এই যে বন্ধন জুড়ে যে ইলেকট্রনগুলো সেটা নিচের দিকে পুল করবে, জাস্ট পুল করবে। ঠিক আছে, একদম নিয়ে যাবে না, পুল করে যে ওর যে নিউক্লিয়াসটা না, ওর নিউক্লিয়াসটা খুব বেশি পুল করবে এটাকে। ওর যে ক্লোরিনের নিউক্লিয়াসটা বাইরের ইলেকট্রনগুলোকে খুব বেশি পুল করে, এরকমভাবে হাইড্রোজেন ইলেকট্রনকেও পুল করবে, বন্ধন ইলেকট্রনকে পুল করবে নিজের থেকে, সেটাকে বলে পোলারিটি। তারপরে কি পোলারিটি মিন্স মেরু তৈরি করা, একটা ধনাত্মক মেরু, একটা ঋণাত্মক মেরু। ঠিক আছে, পার্শিয়াল পজিটিভ পার্শিয়াল নেগেটিভ একটা পোল তৈরি করবে, যাকে বলে বন্ড পোলারিটি। ক্লিয়ার? এখানে বন্ড পোলারিটি তোমাদের আর কীভাবে বুঝাতে পারি আমি? আচ্ছা, বন্ড পোলারিটির মধ্যে একটা ভ্রামক আসছে যেটাকে বলে দ্বিমেরু ভ্রামক। ঠিক আছে, এটাকে ডি বাই দ্বারা ডি ক্যাপিটাল ডি একক, এটা দ্বারা চিহ্নিত করা হয়। দ্বিমেরু ভ্রামককে মিউ দ্বারা চিহ্নিত করা হয়, মিউ, আর তার এককটা কি ডি বাই দ্বারা। ঠিক আছে, তাহলে মিউটা কি, দ্বিমেরু ভ্রামক কি, সেম। দ্বিমেরু ভ্রামকে একটা সি সাইন আছে, এর চিহ্ন দিয়ে এটাকে এরকমভাবে কেটে দেয়, কেবল দ্বিমেরু ভ্রামকের সাইন। যেমন এখানে এইচ আর সিএল এর মধ্যে তড়িৎ ঋণাত্মকতা সিএল এর বেশি, তাহলে দ্বিমেরু ভ্রামকের সাইনটা এরকমভাবে হবে। ঠিক আছে, ক্লোরিনের দিকে এই তীর চিহ্নটা হবে, আর হাইড্রোজেন তো কম, সেটা দিকে এই সাইনটা হবে, দ্বিমেরু ভ্রামক। ঠিক আছে, আর এককটা হবে ডি। দ্বিমেরু ভ্রামক যখন তুমি মেজারমেন্ট করবে তখন তার এককটা হবে ডি। আচ্ছা, আরেকটা আছে এক্সাম্পল তোমাদের সিবিএসসি বইয়ে দেওয়া, যেটা কি ওয়াটারের এক্সাম্পলটা দেওয়া। ওয়াটারের মধ্যে কি আছে, এখানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন থেকে বেশি, তো হাইড্রোজেন থেকে বেশি হয় অক্সিজেন বন্ধনের যে ইলেকট্রন চলে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে, মানে ওর দ্বিমেরু ভ্রামকটা এরকম হবে না, এরকম হবে। আর যেটাকে তুমি অ্যাভারেজ করে বলতে পারো এরকম সাইন দিয়ে তুমি এটাকে অ্যাভারেজ করে বলতে পারো যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, দ্বিমেরু ভ্রামক কি বেশি। ক্লিয়ার? এটা হচ্ছে বন্ড পোলারিটি। আর বিশেষ কিছু বোঝানি, বন্ড পোলারিটি এরকম ডিনোট করা হয়, যার দিকে ইলেকট্রনগুলো পুল হয় তার দিকে এরো চিহ্নটা বসে। আর ইলেকট্রোনেগেটিভিটি মৌলগুলো যে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, তাহলে বন্ধনের ইলেকট্রনগুলো নিজের দিকে আকর্ষণ করে। ক্লিয়ার? বন্ড অর্ডার, রেজোনেন্স স্ট্রাকচার অ্যান্ড বন্ড পোলারিটি তিনটা ক্লিয়ার হয়ে গেছে? যদি ক্লিয়ার হয় তাহলে আমরা নেক্সট টপিক যেটা, সেটা হচ্ছে সমযোজী বন্ধনের কিছু কিভাবে মানে কক্ষগুলা অভিলেপন হয়, সেটা হচ্ছে আমাদের নেক্সট টপিক। তাহলে নেক্সট টপিকটার মধ্যে যে বলা হচ্ছে সমযোজী বন্ধনের যে মেইন যে আধুনিক কনসেপ্ট, যেটাকে বলে মডার্ন কনসেপ্ট অফ কোভ্যালেন্ট বন্ড। কি সেটা হচ্ছে, আমরা জানি পারমাণবিক কক্ষকের অভিলেপনের ফলে একটা সমযোজী বন্ধন গঠিত হয়। ঠিক আছে, তাহলে আমরা যখন বলবো এস এস দুইটা পারমাণবিক কক্ষকের অভিলেপনের ফলে সমযোজী বন্ধন হয়, সেটা দেখতে কীরকম হবে। আর আমরা যে বন্ধনটা সেটা একটা বলে সিগমা, আর দুইটা হলে একটা হবে সিগমা, একটা হবে পাই, তিনটা হলে একটা সিগমা দুইটা পাই। এরকম একটা সিঙ্গেল বন্ড থাকলে সেটা হবে সিগমা বন্ড। এরকম দুইটা হলে একটা হবে সিগমা, একটা হবে কি হবে পাই। এরকম ট্রিপল বন্ড থাকলে একটা হবে সিগমা, আর বাকি দুইটা হবে কি পাই, এরকমই তো বলি। তাহলে সিগমার পাই বন্ডগুলি কি, কিসের অভিলেপনের ফলে সিগমার পাই বন্ড গঠিত হয়, সেটাই এখন বুঝাবো। ঠিক আছে, সিগমা বন্ডটা হচ্ছে যখন দুইটা কক্ষক পাশাপাশি অভিলেপন করবে, একদম পাশাপাশি, নাকি অক্ষ বরাবর। পাশাপাশি মিন্স এরকমভাবে। ঠিক আছে, আর লম্বালম্বিভাবে বললে এরকমভাবে, আর এরকম হলে পাশাপাশিভাবে। এরকমভাবে দেখো, একটা হচ্ছে এস কক্ষক, আমরা জানি এস কক্ষকগুলা অরবিটগুলা এরকম থাকে। ঠিক আছে, এরকম থাকে। দুইটা এস যখন নিজেদের মধ্যে পাশাপাশি অভিলেপনের ফলে, ঠিক আছে,
আবদ্ধ হয় তখন তার স্ট্রাকচারটা এরকম হবে, অবভিয়াসলি এরকম হবে। অভিলেপন হয়েছে, হলো তো অভিলেপন। এস আর এসে সমজীবী বন্ধন গঠিত। কী বন্ধন গঠন করলো এটা? সিগমা। ঠিক আছে, সিগমা পাশাপাশি অভিলেপনের ফলে হয়। আর কীভাবে সিগমা হতে পারে? একটা এস নিলাম, আর একটা যদি আমি পি এরকম অক্ষ বরাবর নিই, পি ধরো এটা এক্স অক্ষ বরাবর আছে, পি এক্স আছে। পি এর তো 3টা থাকে, পি এক্স, পি ওয়াই, পি জেড। তো ধরো আমি পি এক্সটা এখানে নিয়েছি, পি এক্সটা কী করছে? এসের সাথে অক্ষ বরাবর অভিলেপন করছে, যেটা মেবি তোমরা ক্লাস 10-এ পড়েছো। তাহলে যে বন্ধনটা ক্রিয়েট করবে এসপি, ঠিক আছে, এসপি, এটা হচ্ছে এস এস সিগমা বন্ধন, এস এস। আর এটা করবে কি? এসপি সিগমা বন্ড। আরও কি কি হতে পারে? আরও হতে পারে পিপি, পি পি, ঠিক আছে, পিপি বন্ড হতে পারে। পিপি কি বলে? পাই পাই, আচ্ছা যাক, পিপি সিগমা বন্ড হতে পারে। হয়েছে এরকম একটা সিগমা, কি হবে? পিপি সিগমা বন্ড। তাহলে আমরা দেখছি যে সিগমা বন্ড 3 টাইপসের হতে পারে, ঠিক আছে, সিগমা বন্ড গেল। দেন পাই বন্ড কি? হোয়াট ইজ পাই বন্ড? আচ্ছা, সিগমা শুধু 3টা না, আরও আছে, যেটা শঙ্করায়ণ সেদিন বলেছিলাম, যে ধরো এইটা হচ্ছে এস কক্ষ, এটা হচ্ছে পি কক্ষ, ঠিক আছে, এটা এস, এটা পি, এস আর পি কক্ষ। তাহলে এস কক্ষে ধরো 2টা আছে, পি কক্ষে ধরো 1টা আছে, তাহলে পির 2টা কক্ষ খালি পড়ে আছে, হ্যাঁ, কিছু নেই এখানে। তাহলে আমি যদি এটাতে একটু উদ্দীপিত করি এটাকে, তাহলে এইটা থেকে একটা ইলেকট্রন এটা খালি কক্ষে আসতে পারে, ঠিক আছে। আসলে কি হবে? একটা সংকর কক্ষ তৈরি হয়ে যাবে। এটা তো এস, আর এস এর সাথেই পি কক্ষগুলো এরকমভাবে লেগে যাবে। তো এস এর কক্ষে ছিল একটা, পি কক্ষে ছিল, এটা তো এস, এটা ধরো পি এক্স, এটা পি ওয়াই, পি জেড, ঠিক আছে। এস এর ঘরে একটা হয়ে যাবে, এটা চলে গেলে, আর পির ঘরে ছিল একটা, আর একটা থাকবে এরকম। এটা হবে না, ঠিক আছে, সরি, তখন জেডটা হবে না, এটা হবে। তাহলে এই জেডটা এখানে লাগবে না, লাগবে না বলতে থাকবে, সরি, থাকবে, খালি থাকবে, ঠিক আছে। তখন কিন্তু কক্ষটার নাম হবে কি? sp2, sp2 হবে, ঠিক আছে। বা তুমি এখানে জেড কক্ষটা এক্সট্রা করে এখানে রেখে দিতে পারো, পি জেড, sp2 হচ্ছে। আর যদি তোমার ধরো এস কক্ষে 2টা ইলেকট্রন আছে, পি কক্ষটা খালি আছে, পি কক্ষে 3টাই খালি আছে, কোনো ইলেকট্রন নেই, তো একটু কিন্তু উত্তেপিত করার পর ইলেকট্রন জাম্প করবে, তো অবভিয়াসলি পি কক্ষে যাবে। ধরো এটা 2s কক্ষে 2pও থাকে, তো 2s এর 2p ছেড়ে তো 3pতে যাবে না, বা 3s-এ যাবে না, আগে পি কক্ষে যাবে, তারপর 3s-এ যাবে, তারপর 3pতে, তারপর 3d-তে, এরকমভাবে ট্রান্সফার হবে। তাহলে 2s-এর একটা ইলেকট্রন 2pতেই যাবে, আর 2pতে ধরো একটা ইলেকট্রন তো 2pর একটা কক্ষেই যাবে, তো 2pর একটা কক্ষ এখানে আসবে, বাকি 2টা কক্ষ এখানে থাকলো। তাহলে এস আর পি এক্স ধরো এটা, আর পি ওয়াই, পি জেড। তাহলে এসের একটা ইলেকট্রন পিতে গেল, হলো নি এসপি, তাহলে এসপি সংকরায়ন, এটা হচ্ছে sp2 সংকরায়ন। এরকম যে 3টাই আসে পড়ে, ধরো এসের এখানে 2টা ইলেকট্রন আছে, পির মধ্যে ধরো 3টা কক্ষের মধ্যে 2টা কক্ষে সিঙ্গেল ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন জাম্প করে এইখানে গেল। তাহলে সংকরায়নের ফলে কক্ষকটা কি হবে? এরকম হবে, এসের একটা, পির 2টা, এস, পি এক্স, পি ওয়াই, পি জেড। এসের একটা থাকবে, পির একটা তো ছিল এখানে, আর এদিকে একটা জাম্প করে গেছে এখানে, তাহলে sp3 হলো। সংকরায়নগুলি বুঝতে পারলে এখন একসঙ্গে কিন্তু আমি বুঝিয়ে ফেলছি, এটা আলাদা আলাদা পড়ার কথা ছিল, আমি এখানে বুঝিয়ে দিচ্ছি সংকরায়ন, কক্ষক সংকরায়ন কি। sp2, sp3, sp3d হয়। ডি কখন হয়? ডি তখন হয় যখন এস অরবাইটাল, তারপর পি অরবাইটাল, আর ডি অরবাইটাল সবগুলি একসাথে, ধরো sp, আমি করছি sp3d, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে এস এর অরবাইটাল, এটা পি এক্স, পি ওয়াই, পি জেড, আর ধরো এটা ডি, তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এরকমভাবে থাকে, তো ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড স্কোয়ার এরকম থাকে। ধরো আমি এটা ডি জেড স্কোয়ার অরবিটটা
কনসিডার করেছি, ঠিক আছে, কক্ষকটা কনসিডার করেছি। তাহলে ডি এর একটা আসছে, তো এদিকে ডি একটা, এস একটা, পি তিনটা, পি থ্রি হচ্ছে এই জন্য ডি ডি জেড স্কোয়ার, মানে ডি একটা কক্ষ এখানে এনেছি, তাহলে ডি শুধু এসপি থ্রি ডি, এরকমভাবে সিঙ্গেলভাবে ইলেকট্রন থাকবে, ঠিক আছে। এটা কখন হয়, আমি তোমাকে বলছি। এটা এরকম, ধরো এসের এসপি থ্রি না, এসপি থ্রি ডি, তো এসপি থ্রি ডিটা কখন হচ্ছে, ধরো তুমি এস কক্ষে ছিল দুইটা, পি কক্ষে ফুল, পি কক্ষ ফুল এক মানে হাফ ফিল্ড এরকম, আর ডি কক্ষ খালি পড়ে আছে। ডি কক্ষে কটা, পাঁচটা হয়তো, 1 2 3 4 5টা খালি পড়ে আছে, এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল। এখন এসের একটা ইলেকট্রন উদ্দীপিত করার ফলে জাম্প করে কোথায় যাবে, পি, ধরো পিতে না, পি ধরো এটা 3, ওভারঅল সবগুলি কোথায় আছে, 3 অরবিটালে, 3 নাম্বার অরবিটালে আছে। এটা 3 নম্বর অরবিটালে আসলেই তো ডি হবে, কারণ 2 নম্বর অরবিটালে এস আর পি থাকে। 1 নাম্বার থাকলে শুধু এস থাকে, 2 নাম্বার থাকলে এস আর পি থাকে, 3 নাম্বারে আসলে এসপি ডি হয়, 4 নাম্বারও এসপি ডি। তো স্টার্টিং তো 3 নাম্বার থেকে হয়, তাহলে 3 নাম্বার আমি কক্ষ কনসিডার করছি। 3 নম্বর কক্ষে কক্ষক যে আছে এসপি ডি, সেটাতে কনসিডার করছি। এখানে হুন্ডের মাল্টিপ্লিসিটি বা আফবাউ নীতি অনুসারে এখানে যে ইলেকট্রনগুলি পূর্ণ হবে সেই অনুসারে যদি করি, তাহলে একটা ইলেকট্রন জাম্প করে কোথায় যাবে, সিঙ্গেলভাবে ফিল হবে। এখানে একটা ডি খালি কক্ষ আছে, তাহলে জাম্প করে যে সংকর কক্ষক তৈরি করার ইচ্ছা হয়, তাহলে এখান থেকে জাম্প করে ধরো ডির ফার্স্ট কক্ষে চলে গেল ইলেকট্রনটা এসের, ঠিক আছে। তো ডি ফার্স্ট কক্ষে যদি চলে যায়, তাহলে এইটাকে সরে এখানে তো এনার্জিটা মানে আলাদা করতে পারবো না, তাহলে সংকর কক্ষটা আমার এরকমভাবেই ড্র করতে হবে, ঠিক আছে। বাকি ডির 4টা এরকমভাবে থাকবে। তাহলে এসের একটা, পির 3টা, আর ডির একটা হলো এস পি থ্রি ডি, এস পি এক্স পি ওয়াই পি জেড, তো জি ডি জেড স্কোয়ার, ঠিক আছে। এরকম এসপি থ্রি ডি, এসপি থ্রি ডি টু, এসপি থ্রি ডি থ্রি এগুলা তৈরি হয়। তাহলে যদি আমি বলি এসপি কক্ষ, সেটা কি হবে, সরল হবে, মনে রাখবে সরল বা লিনিয়ার হবে। এসপি টু কয়টা হচ্ছে, পি 2টা, এস একটা, তাহলে ওভারঅল 3টা হবে ত্রিভুজাকৃতি বা ট্রাইগোনাল স্ট্রাকচার, ঠিক আছে। জ্যামিতিক স্ট্রাকচারগুলো ছিল না, এগুলা ত্রিভুজাকৃতি বা ট্রাইগোনাল স্ট্রাকচার। তারপর যদি বলি এসপি থ্রি, এটা হচ্ছে চতুস্থলক বা টেট্রাগোনাল। তারপর যদি এসপি থ্রি ডি, এসপি কমপ্লিট, এসপি টু, এসপি থ্রি, 3টা কমপ্লিট, এসপি থ্রির পরে কি আছে, ডি আসে, তাহলে ডির একটা কখন নিলে পারবো, 3 4 5, 5টা হলে পেন্টাগোনাল, ট্রাইগোনাল, বাইপিরামিডাল ইংলিশে, আর বাংলাতে বললে হবে কি জানি বাংলাটা, অ্যাকচুয়ালি বাংলাতে বলে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। ট্রাইগোনাল বাই পিরামিডাল, ঠিক আছে। এসপি থ্রি ডি টু হলে কয়টা হচ্ছে, 3 4 5 6, 6টা হলে কি অক্টাহেড্রাল, ঠিক আছে। আর মানে অষ্টতলকীয়। তারপর এসপি থ্রি ডি থ্রিও আছে, পেন্টাগোনাল বাই পিরামিডাল হয়, সেটা 7টা হয়। এরকমভাবে অক্টাহেড্রাল বা অষ্টতলকীয় হয়, এরকমভাবে নামকরণগুলো করা হয়। এগুলি কেন পড়াচ্ছি, ফার্দার যখন আমি VSEP আর থিওরিটা পড়াবো, সেখানে যে স্ট্রাকচারগুলো আসবে সেখানে স্ট্রাকচারগুলো উল্লেখিত হবে। তাহলে কোথায় ছিলাম, কোথা থেকে এগুলো আসলাম, সেটা হচ্ছে সিগমা আর পাই বন্ড কীভাবে ক্রিয়েট হয় সেটা থেকে আসছিলাম না। তাহলে সিগমা বন্ড কীভাবে হয়, এস এর অভিলেপনা হয়, এসপি এর অভিলেপনা হয়, পি এর অভিলেপনা হয়, আরও হয় এসপি থ্রি পি এরকম, তারপর এসপি থ্রি ডি পি, এইগুলিরও সংকরণের ফলে হয় কি, সিগমা বন্ড। সিগমার বন্ড পরে যেটা আসে সেটা হচ্ছে পাই বন্ড। পাই বন্ড হচ্ছে পাই কক্ষকের, পিপি কক্ষকের
ঠিক আছে, লম্বালম্বিভাবে অভিলেপনের ফলে যে বন্ধন তৈরি হয়। ঠিক আছে, এই দুইটা অভিলেপনের ফলে, লম্বালম্বিভাবে অভিলেপনের ফলে যে বন্ধনটা তৈরি হবে সেটাকে বলে পাই 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 বন্ড বা পাই পিপি বন্ড বা পাই বন্ড। ঠিক আছে, এটা একটু এটার মধ্যে ঢুকবে, এটা একটু ঢুকবে। দেখো এটা নিউক্লিয়াসগুলো কিন্তু কোনো এখানে অভিলেপনের মধ্যে আসছে না। ঠিক আছে, ড্রটা ঠিক করে হচ্ছে না, বাট এটা এরকম হবে, এটা ইলেকট্রন ঘনত্বটা এই জায়গাতে থাকবে। ঠিক আছে, কি হচ্ছে, এটা পাই বন্ড পিপি অরবিটালের লম্বালম্বিভাবে অভিলেপনের ফলে। তো পাই বন্ড ক্লিয়ার। নেক্সট যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে VSEPR থিওরি। VSEPR থিওরির জন্য এতগুলি আমরা পড়েছি। তাহলে VSEPR থিওরিটা কি? VSEPR থিওরি হচ্ছে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন, বাহ্যিক কক্ষের ইলেকট্রন জোড়ের বিকর্ষণ। ঠিক আছে, ভি দিয়ে ভ্যালেন্স বাহ্যিক কক্ষ, বাহ্যিক, এস দিয়ে শেল কক্ষ, ই দিয়ে ইলেকট্রন, পি দিয়ে জোড়, পেয়ার মানে জোড়, আর দিয়ে রিপালশন মানে বিকর্ষণ। বাহ্যিক কক্ষের যে ইলেকট্রনগুলি থাকে সেগুলির বিকর্ষণের ফলে যে স্ট্রাকচারগত পরিবর্তন আসে, সেটা সমযোজী বন্ধনের স্ট্রাকচারগত পরিবর্তন আসে, সেটাকে VSEPR থিওরির দ্বারা বোঝানো হয়েছে। এইটার কতগুলি রুল আছে, এই রুলগুলো আমাদের জানতে হবে। যেমন রুল নাম্বার 1, রুল নাম্বার 1-এ এখানে বলা হয়েছে যে বাহ্যিক কক্ষের যে ইলেকট্রন আছে সেটা বন্ধনে আবদ্ধ থাকে, আবার কিছু কিছু ইলেকট্রন বন্ধন করতে পারে না, সেগুলি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হিসাবে থেকে যায়, ওর বাহ্যিক কক্ষে থেকে যায়। তখন এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা আর যে বন্ধন করছে ইলেকট্রন জোড়গুলি, সেগুলি কি হয়, বিকর্ষণে অংশগ্রহণ করে। ইলেকট্রনকে বিকর্ষণ করবে, সেগুলি সম আধান, সেজন্য নিজেদের মধ্যে একটা বিকর্ষণ বল থাকবে। সেজন্য তাদের যে মেইন যে স্ট্রাকচার, সরল স্ট্রাকচার, SP হলে সরল, SP2 হলে যেটা ত্রিকোণ আকৃতি হয়, SP3 হলে যেটা চতুস্থলক হয়, এই যে মেইন স্ট্রাকচারগুলো, সেটাতে কিছুটা পরিবর্তন আসে। সেই পরিবর্তনগুলি আসে এই বন্ধন ইলেকট্রন জোড় বা বাহ্যিক কক্ষে যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় সেটা। রুল নাম্বার 1 হচ্ছে যে তাদের স্ট্রাকচারটা কিসের উপর ডিপেন্ড করে, বাহ্যিক কক্ষের মোট ইলেকট্রন সংখ্যা বা বন্ধন ইলেকট্রন আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের উপর নির্ভর করছে। এটা হচ্ছে রুল নাম্বার 1। তাহলে কোনো একটা পরমাণুর আকার কী রকম হবে, এটা মৌলের আকৃতি কী রকম হবে, সমযোজী যৌগের অণুর আকৃতি কী রকম হবে, সেটা ডিপেন্ড করে কি, যোজ্যতা কক্ষের টোটাল নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আর বন্ধন ইলেকট্রন জোড় কয়টা আছে তার উপর, তার বিকর্ষণের উপর। আর রোল নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে যে বন্ধন জোড় নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, সেটার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যেটাকে আমরা বলবো লোন। ঠিক আছে, লোন পেয়ার, লোন মানে সিঙ্গেল, নিঃসঙ্গ, পেয়ার হচ্ছে জোড়া, বা শর্ট ফর্ম বলবো LP, মনে রাখতে হবে শর্ট ফর্ম হচ্ছে LP। আর বন্ধন ইলেকট্রন জোড় হচ্ছে বন্ড পেয়ার, যেটাকে আমরা শর্টে বলবো BP। তাহলে আমরা দেখব রোল নাম্বার 2-তে যে লোন পেয়ার আর লোন পেয়ারের মধ্যে যে বিকর্ষণ, সেটা সবচেয়ে বেশি হয়, স্ট্রং হয়। কে বেশি শক্তিমান? লোন পেয়ার বন্ড, লোন পেয়ার বিকর্ষণ সবচেয়ে বেশি শক্তিমান। তারপর লোন পেয়ার বন্ড পেয়ার, স্মল বি স্মল পি লিখি। তারপর হচ্ছে বন্ড পেয়ার। ঠিক আছে, তারা বেশি বিকর্ষণ করে। ঠিক আছে, তার মধ্যে যদি আমি একটা এক্সাম্পল দেখতে চাই, সেটা ধরে নেওয়া যাক মিথেনের এক্সাম্পল। ঠিক আছে, মিথেন তো কার্বনের চারটা হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে। এখানে যে মিথেনের যে বন্ড অ্যাঙ্গেল বা বন্ড স্ট্রাকচারটা এরকম হয়, চতুস্থলকীয় হয়, টেট্রাহেড্রাল, সেখানে তাদের যে বন্ড অ্যাঙ্গেলটা সেটা হয় 109 ডিগ্রি 28 মিনিট এরকম হয়। ঠিক আছে, বাস পারফেক্টলি এরকম হয়। বন্ধন জোড়ের মধ্যেই যতটুকু বিকর্ষণ হয় বা এরকমই থাকে।
এইখানে তার সবচেয়ে কম, সেই জন্য এটার বিকর্ষণ হয়ে অ্যাঙ্গেলটা এরকম আসছে। তারপর এখানে যদি আমি এইটা না দিই, অ্যামোনিয়াটা দিই, ঠিক আছে, অ্যামোনিয়া কনসিডার করি, তাহলে এখানে দেখবে এখানে অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেনের মধ্যে হাইড্রোজেন আছে, ঠিক আছে, কিন্তু নাইট্রোজেনের মধ্যে একটা লোন পেয়ার আছে, তুমি গুণে দেখবে একটা লোন পেয়ার আছে। হাইড্রোজেনের লাস্টে কাউকে 5টা, 1 2 3 4 5টা কমপ্লিট, ঠিক আছে, ও নিজের ইলেকট্রন 5টা, ঠিক আছে, তাহলে একটা লোন পেয়ার ওখানে থেকে যাচ্ছে যারা বন্ডিংয়ে অংশগ্রহণ করেনি। তাহলে লোন পেয়ার বন্ড পেয়ারের যে বিকর্ষণ, সেটা বন্ড পেয়ার বন্ড পেয়ার থেকে লোন পেয়ার বন্ড পেয়ারের বেশি, এটা থেকে এটাতে বেশি হবে, কি হবে, বিকর্ষণ বেশি হবে। বিকর্ষণ বেশি হলে কি হবে, স্ট্রাকচারের পরিবর্তন হবে। স্ট্রাকচার পরিবর্তন হলে কি হবে, তাদের যে অ্যাঙ্গেলটা সেটা কমে যাবে। 109 ডিগ্রি থেকে এটা কমে 160 ডিগ্রি 48 মিনিট হচ্ছে এখানটা। তারপর যদি আমি এখানে অক্সিজেন ওয়াটার কনসিডার করি, সেখানে দেখা যাচ্ছে যে অক্সিজেনের হাইড্রোজেনের সাথে বন্ধনে অংশগ্রহণ করার পরও তার কয়টা ইলেকট্রন থেকে যাচ্ছে বাহ্যিক কক্ষে, 2 জোড়া পেয়ার থেকে যাচ্ছে, লোন পেয়ার। এখানে ছিল 1 জোড়া, নাইট্রোজেনের ছিল 1 জোড়া, আর এখানে অক্সিজেনের আছে 2 জোড়া। তাহলে 2 জোড়া, তাহলে লোন পেয়ার বিকর্ষণ, এই লোন পেয়ার বিকর্ষণ বন্ড পেয়ারের বিকর্ষণ থেকে বেশি, ফার্স্টের দিকে ছিলাম বেশি। তাহলে এইটার বন্ড অ্যাঙ্গেলটা, এটা যে বন্ড অ্যাঙ্গেলটা সেটা এইটার থেকে আরও বেশি কমে যাবে। যত বিকর্ষণ তত কমবে। কমে কি হবে, এটা কি হবে 100 কত হবে 4 ডিগ্রি 28 মিনিট হবে। ঠিক আছে, তাহলে রুল নাম্বার 2 হচ্ছে এইটা, যদি তোমাদের এখানে যে যৌগটা থাকবে সেটার মধ্যে যদি লোন পেয়ার বন্ড পেয়ার এরকম থাকে ইলেকট্রন, খাস করে লোন পেয়ার ইলেকট্রনগুলো থাকে, সেটার কি হবে, বিকর্ষণ বেশি হবে, স্ট্রাকচারের পরিবর্তন হবে, বন্ড অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে নর্মাল থেকে। রোল নাম্বার 3 কি বলা হয়েছে, রুল 3তে বলা হয়েছে যে তোমাদের যে এখানে বন্ধন তৈরি করছে মৌলগুলা, সেটার মধ্যে তড়িৎ ঋণাত্মক, যেমন এখানে অক্সিজেন ওয়াটার মধ্যে অক্সিজেন কেন্দ্রে সেন্ট্রাল অ্যাটম অক্সিজেন, হ্যাঁ, সেন্ট্রাল অ্যাটম বা তার সাথে যুক্ত যে মৌলটা সেটার যদি তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, তাহলেও যে আকৃতি স্ট্রাকচার সেটাতে পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে এটাতে স্ট্রাকচার পরিবর্তন হয়, যেমন তোমাকে এখানে এক্সাম্পল হিসেবে অ্যামোনিয়া আর NF3, নাইট্রোজেনের সাথে NF3 আর নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন 3 বন্ধনটা দেখি, তাহলে এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে, বন্ধনটার মধ্যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে, আমরা জানি নাইট্রোজেনের দুটো একটা লোন পেয়ার থাকে, সেম এখানে ফ্লুরিনের সাথেও যখন বন্ধন করবে তখন একটা লোন পেয়ার থাকছে। ঠিক আছে, তাহলে এখানে তড়িৎ ঋণাত্মকতা কার, সেন্ট্রাল অ্যাটম নাইট্রোজেনের, এই যে এই মোলটা অ্যামোনিয়াতে নাইট্রোজেনের বেশি, আমি ডাইপোল এরকমভাবে দেখাতে পারি, তো দ্বিমেরু ভ্রামকটা এরকমভাবে দেখাতে পারি, নাইট্রোজেনের দিকে যাচ্ছে। আর এইখানে কি সেন্ট্রাল অ্যাটম আর সাথে যে যুক্ত ফ্লোরিন, তার মধ্যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে দ্বিমেরু ভ্রামকটা এইভাবে আসবে, উল্টা দিকে আসবে, ফ্লোরিনের দিকে আসবে। ওভারঅল কি দেখাতে পারবো, ওভারঅল এরকমভাবে দেখাতে পারবো, এইটা নিচে, আর এইটার ক্ষেত্রে ওভারঅল কি দেখাতে পারবো, এইটা দ্বিমেরু ভ্রামকটা উপরে, দুইটা দুই রকম নাইট্রোজেনের মৌলগুলা। ঠিক আছে, রুল নাম্বার 3তে এটাই বলা আছে, এটা বলা আছে যদি তোমরা এরকম তড়িৎ ঋণাত্মকতা মৌল সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, তখন তার তড়িৎ ঋণাত্মকতার উপরও ডিপেন্ড করে, স্ট্রাকচারটা ডিপেন্ড করে, বন্ড অ্যাঙ্গেলটা ডিপেন্ড করে, তখন বন্ড অ্যাঙ্গেল কমে যাবে। এখানে কি হচ্ছে, এখানে দেখো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আর বন্ধন জোড়ার মধ্যে বিকর্ষণ হচ্ছে, আর এইখানে বন্ধন জোড়টা যেহেতু এদিকে চলে আসছে, ফ্লুরিনের দিকে চলে আসছে, তাহলে এটা লোন পেয়ারটার বিকর্ষণ বেশি প্রদর্শন করবে। লোন পেয়ার এখানে লোন পেয়ারটা স্ট্রং, কারণ বন্ধু ইলেকট্রনগুলো ফ্লুরিনের দিকে চলে যাচ্ছে, তাহলে নাইট্রোজেনের লোন পেয়ার, এখানে লোন পেয়ার আর কেউ আছে, আর কেউ এখানে লোন পেয়ার, নাইট্রোজেনের যে লোন পেয়ারটা সেটা স্ট্রং, ফ্লুরিনেরও আছে। ঠিক আছে, তাহলে এটা ফ্লুরিনের লোন পেয়ার আছে, এখানে নাইট্রোজেনেরও আছে। সেন্ট্রাল অ্যাটমের লোন পেয়ারগুলোর কথা বলছি, সেন্ট্রালের লোন পেয়ার কথা বলি, আমি স্ট্রাকচারটা চেঞ্জ করছি। ঠিক আছে, তো আমি ফ্লুরিনের না ধরে নাইট্রোজেনেরটাই ধরছি। তো নাইট্রোজেনের যে নিঃসঙ্গ ইলেকট্রন জোটটা, সে এখানে বেশি স্ট্রং ক্যারেক্টার প্রদর্শন করবে এখানের তুলনায়, কারণ এখানে বন্ধন জোড়ও আছে, তো এখানে তার বন্ধন জোড়ের সাথে হবে মেইন অ্যাটাকটা, তো বন্ধন জোড়ের সাথে হওয়াতে তার হ্রাসটার তুলনায় তার হ্রাস বেশি হবে, বন্ধন কোণের হ্রাস তার সবচেয়ে বেশি হবে।
তাহলে আমরা এর আগে দেখেছিলাম যে অ্যামোনিয়ার কত ছিল, অ্যামোনিয়া ছিল 160 ডিগ্রি 48 মিনিট। তাহলে এই 48, তখন এখানে 160 ডিগ্রি 48 মিনিট হবে এটার বন্ধন অ্যাঙ্গেল, আর এটা হবে আরও কমে 102 ডিগ্রি। ঠিক আছে, এখানে 102 ডিগ্রি হবে আর 29 মিনিট হবে। ঠিক আছে, তাহলে আরও কমছে, এটার তুলনায় এটা আরও কমছে, বিকজ বন্ধন ইলেকট্রন জোড়টা ফ্লোরিনের দিকে চলে আসছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা খুব প্রবল হচ্ছে, স্ট্রং। এখানে বন্ধন জোড়টা এদিকে চলে আসছে নাইট্রোজেনের দিকে, তো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আর বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণটা এইটার মতো স্ট্রং না। ঠিক আছে, বন্ড পেয়ার লোন পেয়ার থেকে লোন পেয়ারের বিকর্ষণ পাওয়ার সবচেয়ে বেশি, তাই এটার খুব রিডিউস পাওয়ার বেশি, বন্ড অ্যাঙ্গেলটা রিডিউস করার। রোল 3, রোল 4-এ বলা আছে যে বন্ধন যে ক্রম সেটা যত বন্ধন ক্রম বাড়বে তত কি হচ্ছে, এখানে বন্ধন হ্রাসটা বাড়ছে। ঠিক আছে, যেমন ডাবল বন্ড বা ট্রিপল বন্ডটা ফার্স্টে ধরি, ট্রিপল বন্ডের মধ্যে যে কি বলবো বন্ধন কোনটা সেটা সবচেয়ে তাড়াতাড়ি আগে কমবে, তারপর ডাবল বন্ড, তারপর আছে সিঙ্গেল বন্ড। এটা আমি কি দিয়ে বোঝাচ্ছি থেকে আর কি, এখান থেকে বোঝাচ্ছি। আচ্ছা, বহু বন্ধন লিখলে বেস্ট হবে, বহু বন্ধন এরকম হবে, বহু বন্ধন, তারপর দ্বিবন্ধন, আচ্ছা এক বন্ধন। বহুবন্ধন কি করে, এক বন্ধনের তুলনায় বেশি বিকর্ষণ প্রদর্শন করে, এটা হচ্ছে রুল নাম্বার 4। ঠিক আছে, যদি কোনো স্ট্রাকচারের মধ্যে বন্ধন স্ট্রাকচার হয়, যেমন এখানে ইথিলিনের মধ্যে এরকম স্ট্রাকচার হয়, অ্যাসিটিলিন, আর ইথিলিনের মধ্যে এরকম হয়। ঠিক আছে, এখানে কি হচ্ছে বন্ধন দেখো 3টা হচ্ছে, এখানে হচ্ছে 2টা। ঠিক আছে, তাহলে এইটার যে নর্মাল যে বন্ধনটা, এটা যে কার্বনের সিঙ্গেল যে হাইড্রোজেনের সাথে বন্ধন হচ্ছে, সিঙ্গেল বন্ধন হচ্ছে 109 ডিগ্রি 48 মিনিট, সেটা থেকে কম হবে, সেটা অ্যাঙ্গেলটা কমে যাবে, বিকর্ষণ বেশি অ্যাঙ্গেল কমবে, বিকর্ষণ হলেই অ্যাঙ্গেল কমবে। তাহলে এটাতে সিঙ্গেল বন্ড, আর এখানটাতে ডাবল বন্ড আছে, একটা কার্বন ডাবল বন্ড আছে, হাইড্রোজেনের সাথে সিঙ্গেল বন্ড থাকলেও ইথিলিনে হাইড্রোজেনের সাথে সিঙ্গেল বন্ড থাকলেও একটা ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ডের সিঙ্গেল বন্ডের তুলনায় তো বেশি বিকর্ষণ করবে, তো ওভারঅল বিকর্ষণের ফলে সেটা কী হবে, তার বন্ড অ্যাঙ্গেলটা কমে যাবে, তার বন্ড অ্যাঙ্গেল কমে 109 ডিগ্রি, তার বন্ড অ্যাঙ্গেলটা কমে কী হবে, এখানে যে ইথিলিনের ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল ছিল 120 ডিগ্রি। ঠিক আছে, তো ইথিলিনের ক্ষেত্রে ছিল 120 ডিগ্রি, যেটা নাকি পরবর্তীকালে বিকর্ষণের ফলে কমে রিডিউস হয়ে 116 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, এরকমভাবে রিডিউস হবে বহুবন্ধনের কারণে। তো এই রুলগুলো বোঝা হলো, এটা হচ্ছে BSE-PR থিওরির 4টা রুল। ঠিক আছে, এইটার উপর বেসমেন্ট করে যে স্ট্রাকচারগুলি হচ্ছে, সেটা তোমাদের CBSE যে বই সেটার মধ্যে এই স্ট্রাকচারগুলো দেওয়া আছে তোমাদের, যে ইলেকট্রন জোড় এরকম 2 হলে কি হবে, তারপর 3 হলে কি হবে, 2 হলে কি হবে বলেছিলাম, 2 হলে হবে রৈখিক, 3 হলে হবে ত্রিকোণীয় সমতলিক, তারপর হচ্ছে 4 হলে হবে চতুস্থলকীয়, 5 হলে হবে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, 6 হলে হবে অষ্টতলকীয়। ঠিক আছে, যতক্ষণ না বিকর্ষণ হবে ততক্ষণ নিঃসঙ্গ ইলেকট্রন জোড়বিহীন স্ট্রাকচার হলো এইগুলা। ঠিক আছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়বিহীন স্ট্রাকচার হচ্ছে এইগুলা। আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় সহ যে স্ট্রাকচার সেটা পাবে পেজ 115-এ, যেটা হচ্ছে এইগুলা। এটা বুঝতে গেলে ভিডিওটা আরেকটু বড় হয়ে যাবে, এটা তাহলে আমি অনলাইন ক্লাস করে বুঝিয়ে দেবো, তোমরা ফার্স্টে পড়ে নেবে, তারপর অনলাইন ক্লাস করে আমি এই জায়গাটা বুঝিয়ে দেবো কী হচ্ছে এখানে। বুঝতে চেষ্টা করো, একটা ইলেকট্রন জোড় থাকলে একটু স্ট্রাকচারে চেঞ্জ হয়ে কী হবে না, হয়তো আমি একটু টাইম লাগবে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি শর্ট ফর্মে, একটার ক্ষেত্রে দেখিয়ে দেবো, সবটার ক্ষেত্রে দেখাতে গেলে আমার খুব ভিডিওটা বড় হয়ে যাবে। যেমন শুধু যদি SP হয়, সরল স্ট্রাকচার লিনিয়ার হবে, সেটাতে কোনো চেঞ্জ হবে না। SP2 হলে কি হবে,
স্ট্রাকচারটা এরকম হচ্ছে, sp2 ট্রায়াঙ্গেল হচ্ছে, ঠিক আছে। ধরো একটা এ তার তিন দিকে তিনটা যুক্ত থাকবে, ট্রায়াঙ্গেল এরকম হবে, ঠিক আছে। এইটার মধ্যে যদি একটা সরি এদিকে দেখিনি, আচ্ছা এইটার মধ্যে, ঠিক আছে, সল হবে sp2 হলে কি হবে, sp2 হলে হবে এরকম স্ট্রাকচার। এটা হচ্ছে মেইনটাকে ধরে নেয় sp2s আর p2, তো ওভারঅল তিনটা হয়েছে তো, 1 2 3 pp sp2, ঠিক আছে। তাহলে তিনটা হয়েছে তো, তিনটা হলে 1 2 3, তিনটা এখানে হয়ে গেছে, ট্রায়াঙ্গেলের মতো দেখছে, ট্রায়াঙ্গুলার স্ট্রাকচার। এখানে যদি একটা মূলের পরিবর্তে যদি এখানে একটা লোন পেয়ার থাকে sp2, ঠিক আছে, কিন্তু sp2 স্ট্রাকচারের মধ্যে এই আরেকটা p হচ্ছে ইলেকট্রন পেয়ার, একটা লোন পেয়ার থাকে, তাহলে আমি এর দুই দিকে তো আমি একটা দেব, দুইটা মূল এখানে হবে ইলেকট্রন পেয়ার এরকম। তাহলে ট্রায়াঙ্গেলের মতো স্ট্রাকচার, কিন্তু এখানে একটা বির পরিবর্তে একটা লোন পেয়ার আছে, তখন স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয়ে যাবে, সেটাকে বলবে সেখানে ত্রিকোণীয় সামন্তলিক স্ট্রাকচার হয়ে যাবে স্ট্রাকচারটা, ঠিক আছে। এরকমভাবে স্ট্রাকচারগুলি সবগুলি লোন পেয়ারের ফলে কীরকমভাবে পরিবর্তন হচ্ছে, ভি শেপড অনেকটা হবে, ট্রাইগোনাল প্ল্যানারের পরে এটা হবে, এটা ট্রাইগোনাল প্ল্যানার, আর এটা হচ্ছে ভি শেপড স্ট্রাকচার, ভির মতো এরকম, ভি ইংরেজি ভির মতো স্ট্রাকচার। এরকমভাবে সবগুলি sp3 যেরকম স্ট্রাকচার, চতুস্থলিক টেট্রাহেড্রাল, ঠিক আছে, টেট্রাহেড্রাল স্ট্রাকচার হয় এটা, এরকম টেট্রাহেড্রাল স্ট্রাকচার হয়। সেই জায়গাতে একটা ইলেকট্রন না থাকার ফলে, সরি টেট্রাহেড্রাল স্ট্রাকচার এইটা না, টেট্রাহেড্রাল স্ট্রাকচার এরকম, ঠিক আছে, এরকম স্ট্রাকচার, সেটাতে একটা ইলেকট্রন জোড়, একটা বির পরিবর্তে যদি আমি ইলেকট্রন জোড় দেখাই, একটা ইলেকট্রন জোড় থাকে, তখন স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যেটা হবে সেটাকে বলে পিরামিডীয় স্ট্রাকচার। এই স্ট্রাকচারটাকে বলবে পিরামিডীয় স্ট্রাকচার, দেখতে পাচ্ছ তো, এটা অনেকটা এরকম স্ট্রাকচার হবে, পিরামিডীয় স্ট্রাকচার যেটাকে বলে। একটা লোন পেয়ারের বদলে দুইটা লোন পেয়ারও থাকতে পারে, ঠিক আছে, দুইটা লোন পেয়ার থাকলে আবার সেম ভি শেপড হবে, একটা লোন পেয়ার না থেকে যদি দুইটা লোন পেয়ার থাকে সেম আবার এরকম হবে, এরকম ভি শেপড, ভির মতো শেপড স্ট্রাকচার হবে দুইটা লোন পেয়ার থাকলে। এটা কি sp3 চলছিল তো, sp3 চলছিল, ঠিক আছে। তারপর একটা ইলেকট্রন দেখলাম, একটা ইলেকট্রন জোড়, দুইটা ইলেকট্রন জোড়, এবার sp3 পরে কি আসবে, sp3d আসে, sp3d স্ট্রাকচার, sp3 মিনস 3 4 পাঁচটা হলে পেন্টাগোনাল বাইপিরামিডাল, তখন স্ট্রাকচারটা এরকম হবে, ঠিক আছে, এরকম হবে। দেখো 5টা হয়েছে কি না, 1 2 3 4 5টা, এই 3 4 5টা হয়ে গেছে না। আর এটার মধ্যে যদি একটা লোন পেয়ার হয় তাহলে কি হচ্ছে, স্ট্রাকচারটা বিগড়ে যাবে একটু, তো হল স্ট্রাকচার বলে যেটাকে, ধরো এটা বিটা নিয়ে আমি এখানে বিটা সরিয়ে দিয়েছি, তাহলে স্ট্রাকচারটা হবে এরকম, যেটাকে বলে হর্স বাংলাতে, আর ইংলিশে বলে স্ট্রাকচার, ঠিক আছে। sp3ডির মধ্যে যদি একটা লোন পেয়ার থাকে তাহলে এটা, ঠিক আছে। এবার sp3ডিতে যদি একটা বদলে দুইটা লোন পেয়ার থাকে তাহলে কি হবে, তাহলে এদিকে একটা, এদিকে বি সরি, এদিকে একটা, এদিকে বি, এদিকে বি, এদিকে ঠিক, দেখতো এটা অনেক টি আকৃতি হয়েছে, টি এরকম ইংলিশ টির মতো, তাহলে এটা বলে টি শেপড, ঠিক আছে, এটাকে বলে টি শেপড। আবার ধরো এখানে দুইটা লোন পেয়ার হয়েছে তো, এবার sp3ডির মধ্যে দুইটার বদলে তিনটা যদি লোন পেয়ার হয় তাহলে কি হবে, এখানে একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার, এখানে বিটা ঠিক আছে, এখানে বিটা ঠিক আছে, আর এদিকে যে বিটা ছিল এটার বদলে একটা লোন পেয়ার এখানে দিয়ে দিই, তাহলে অপরের স্ট্রাকচার লিনিয়ার হয়ে গেছে, আবার একদম লিনিয়ার, প্রথমটার মতো sp-এর মতো, sp-র যে স্ট্রাকচারটা লিনিয়ার হয়, এদিকে বি থাকে মিডলে, এদিকে বি, sp মানে দুইটা,
ঠিক আছে, লিনিয়ার স্ট্রাকচার এরকম লিনিয়ার স্ট্রাকচার হয়ে গেছে। তো এটাকে আবার তুমি লিনিয়ার বলতে পারো, বা সরল স্ট্রাকচার sp3 ডির মধ্যে যদি 3টা লোন পেয়ার থাকে তাহলে লিনিয়ার স্ট্রাকচার বলতে পারো। এরকমভাবে স্ট্রাকচারটা হয়েছে। আমি ভিডিওটা বড় করিনি আজকে, ঠিক আছে, আজকে এতটুকুই থাক। কিছু না বুঝলে আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি অনলাইন বুঝিয়ে দেবো। ওকে, বাই।